আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 37 পৃষ্ঠা, এটা অনুশীলনী 1.6 এই বাকি অংশ তুলে ধরছি, অর্থাৎ 21 নম্বর থেকে আজকে শুরু করব। তার আগে বলে দিচ্ছি যে এই পুরো অধ্যায়ের সমাধান পেতে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ রাখতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01745508195। পুরো এক অধ্যায়ের পুরো সলিউশন একসাথে পেতে যোগাযোগ করতে পারো, এই নম্বরে মেসেজ করে জানিয়ে দেবে। আর এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশানে পূর্বে ভিডিওর লিঙ্কগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা বাকি অংশ সলিউশন নিতে পারো। তো এখানে 21 নম্বর লক্ষ্য করছো, একজন শিক্ষক 60.60 টাকা ডজন দরে 722.15 টাকার কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেন। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে? বিষয়টা হলো যে এরকম, যে 13 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিবে 722.15 লেখা আছে যেটা, তো আমি দশমিকটা বাদ দিয়ে বোঝাতে চাচ্ছি যে 722 টাকার কমলা কয়টা হবে, সে কয়টা ভাগ করে দেবে 13 জনের মধ্যে। তো কয়টা হবে সেটা একটা ধারণা প্রথমে দিয়েছে, লক্ষ্য করো। প্রথমেই লেখা আছে যে একজন শিক্ষক 60.60 টাকা ডজন দরে, তার মানে 1 ডজন কিনেছিল তোমার এই 60 টাকা দিয়ে, অর্থাৎ 12টি কিনেছিল 60 টাকা দিয়ে। তার মানে কথাটা ঘুরিয়ে লিখতে হবে যে ওই 60 টাকা দিয়েই কিনা যায় হচ্ছে 12টি। তাহলে 1 টাকায় কয়টি কিনে যাবে আর 722 টাকা কয়টি? আশা করি বুঝতে পেরেছ। তারপরে অঙ্ক দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি যে 60.60 ও 1 ডজন সমান 12টি, সেটাও লিখতে হবে, তাই না? আচ্ছা, আমি ভেঙে লিখবো, এইভাবেই লিখবো যে 60.60 টাকায় কমলা হয়, সহজ ভাষায় লিখলাম 1 ডজন বা 12টি, এই যে একসাথে লিখলাম। তোমরা যেহেতু বড় হয়ে গেছে, এখন 1 ডজন মানে যে 12টি এটা জানো। অতএব 1 টাকায় কমলা হয়, তাহলে অবশ্যই কম, তাহলে 1 উপরে দেবে আর নিচে 60.60, সরি 1 বলছি, 1 না, 1 ডজন মানে 12টি, 12 দিতে হবে এখানে, 12টি। ঠিক আছে? অতএব কয় টাকার কমলা কিনছি? 722.15 টাকায় কমলা হয়। যেহেতু 1 টাকা কমলা কম হয়েছে, এবার এত টাকা আবার বেশি হবে, তার মানে এই 12 গুণ 722.15 নিচে 60.60। এখন তোমরা একটা কাজ করবে, এই ক্যালকুলেটর চাপবে, সেটা কি, এত দ্বারা এতকে 12কে গুণ করবে, গুণ করার পর এই 60.60 লিখে ভাগ দেবে এটা দ্বারা, ক্যালকুলেটর চেপে, তাহলে উত্তর চলে আসবে। হ্যাঁ, আমি শুধু উত্তরটাই লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 143টি আসবে, 143টি। ঠিক আছে? সহজ কথায় বলে দিলাম, তাহলে অঙ্কটা ছোটও লাগবে এবং সহজ হবে। এটার দ্বারা এটাকে গুণ করে এত দ্বারা ভাগ করবে ক্যালকুলেটর চেপে, বাস, তাহলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো, আমি এই যে এই টাকারই কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিয়েছে। তার মানে কি, এতটি কমলা পায় 13 জন, তাই না? তার মানে এখন আমরা লিখতে পারি, এখন না লিখলেও সমস্যাটাই, এমনি সরাসরি ভাবে লিখলে হবে যে 13 জন শিক্ষার্থী কমলা পায় 143টি,
অতএব প্রত্যেক মানে একজন শিক্ষার্থী কমলা পায়, অবশ্যই কম, তাহলে এটা তার মানে 13 দিয়ে 143কে যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 11টি, অর্থাৎ একজন শিক্ষার্থী 11টি গুণ। বাস হয়ে গেল। অতএব প্রত্যেকে উত্তরে চেয়েছে প্রত্যেকে কত পায়, তাই না? প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পায়? প্রত্যেকে পায় 13টি, তাই না? প্রত্যেককে পায় 13টি করে। ওকে, বাস অঙ্কটা খুব সহজভাবে এবং শর্টে হয়ে গেল। ঠিক আছে, ওকে। এবারে নেক্সট 22 নম্বর, একটি বাঁশের এত অংশ কাদা এবং এত অংশ পানিতে আছে। বিষয়টা বোঝো, মানে 0.15 এত অংশ কাদা এবং 0.65 এত অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? খুব সুন্দরভাবে দেওয়া আছে, কাদা এবং পানিতে কতটুকু আছে সেটাকে বের করতে হবে। মানে বিষয়টা এরকম, আমি একটা মনে করো এটা একটা বাঁশ, ঠিক আছে, এটা একটা বাঁশ। তো এই বাঁশের মনে করো এটা হচ্ছে যে কাদা আর এই অংশ পানি, ঠিক আছে। তো এটা হচ্ছে কাদা আর এটা হচ্ছে পানি। এই পানিতে আছে একটা অংশ আর কাদা আছে একটা অংশ। আর এই যে পানির উপরে এই যে এইটুকু আছে, হ্যাঁ, এটা বাদ দিই, এই পানির যে উপরে এই অংশ আছে তার দৈর্ঘ্য শুধু দেওয়া আছে, কিন্তু কত অংশ সেটা দেওয়া নেই। কিন্তু এখান থেকে আমরা তো বের করতে পারবো। সম্পূর্ণ বাঁশের একটা দৈর্ঘ্য ধরবো 1, সম্পূর্ণ বাঁশ 1 অংশ ধরবো, ঠিক আছে। তারপর এখানে যে পানি কত অংশ আছে এবং মাটি কত অংশ আছে সেটাকে দুটো যোগ করব, তাই না? তো আমরা এই জন্য লিখতে পারি এইভাবে যে বাঁশটির কাদায় ও পানিতে আছে, বাঁশটির কাদায় ও পানিতে আছে মোট, এবার আমি দুটো যোগ করবো, তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো, 0.15 যোগ 0.65 অংশ, কাদা পানিতে আছে মোট এত অংশ সমান সমান 0.80 অংশ। এই এত অংশ পানিতে আছে এবং কাদায় আছে, এই দুটো মিলে এত অংশ আছে। তাহলে বাকি অংশ অবশ্যই পানির উপরে। তো এবার লেখি, মনে করি বাঁশটির সম্পূর্ণ অংশ সমান 1। অতএব পানির ওপরে আছে, তাহলে 1 বিয়োগ এই যে এটা এত অংশ। এখন বিষয়টা হলো এখানে একের সাথে 0.80 বিয়োগ দেবে কি করে? দেখো এখানে দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তো এখানে তো দশমিক নেই, তো এখানে এই জন্য দশমিক দিয়ে দুটো শূন্য দিয়ে নাও, আর এখানে দশমিক বিন্দু সহ দশমিক দাও 8 0। এর কারণ হলো যোগ এবং বিয়োগের সময় দশমিক বিন্দু সোজাই দশমিক বিন্দু বসে যোগ এবং বিয়োগের সময়। তাহলে বিয়োগ করলে থাকে 0, 8 আছে কত হলো 10 পাবো 2, হাতে থাকে 1, দশমিক নেমে গেল,
হাতের 1 যদি এখানে আসে বিয়োগ করলে কিছুই থাকে না, তার মানে এখন থাকছে হচ্ছে এই 0.20 অংশ। এই ক্ষেত্রে আবার কিন্তু এই যে শূন্য আসছে, এই শূন্যগুলো না দিলে কিন্তু সমস্যা নেই। 2 শূন্য আছে না, এটা না দিলে কিন্তু কোনো সমস্যা হবে না। ওকে, এখানে 2 এখানে 2 এর পরে শূন্য একটা আছে, এখানে যদি আরো 4টা লাগাও তার মান একই রকম হবে। ওকে, আচ্ছা যাই হোক, পানির উপরে আছে, তাহলে এত পানির উপরে কত অংশ আছে আমাদের? এত অংশ। এখন ওখানে বলেছে যে পানির উপরের অংশ দৈর্ঘ্য 4 মিটার। এদিকে আমরা দেখতে পেলাম পানির উপরে আছে এত অংশ, মানে এই যে এইটুকু, এর অংশ হচ্ছে 0.2 আর এর দৈর্ঘ্য হচ্ছে যে 4 মিটার, তার মানে এই 4 মিটার সমানই 2 অংশ। তাই আমরা এখন ওখানে প্রশ্ন ছিল সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত, সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত, আমরা দৈর্ঘ্য সম্পূর্ণ বাসটির অংশ ধরেছি, এই যে 1, সেটা দেখছি আমরা সম্পূর্ণ বাসটির কত দৈর্ঘ্য। তো এখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে 0.2 অংশ সমান 4 মিটার। অতএব 1 বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য, দেখো 1 বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য, যেহেতু এটা ভগ্নাংশ আকারে তাই এটা এই 1টাই কম বোঝাবে, এটা বেশি বোঝাবে। তো 1 যখন কম বোঝাবে তখন অবশ্যই ভাগ হবে, তার মানে এই যে 4 ডিভাইড বাই, অর্থাৎ ভাগ এত, শূন্য শূন্য দিবে, শূন্য দাও, এইভাবে দাও, তাহলে এত মিটার। এখন বিষয়টা হলো এখানে এই 0.2 দ্বারা যদি 4কে ভাগ করো, উত্তর আসবে তোমার 4 5 করে 5, অর্থাৎ 20 সমান 20 মিটার। কি করে আসলো এটা আমি ক্যালকুলেটর ছাড়াও বুঝিয়ে দিই তোমাদের। দেখো এখানে আছে 4, নিচে আছে কি 0.2, এই তো। তো এই দশমিক ওঠানোর জন্য আমরা কি করব, এই দশমিকের কারণে 1 আর দশমিকের পরে একটা অঙ্ক তাই 0 নেব, তাহলেই দশমিকটা উঠে যাচ্ছে। আচ্ছা, যখন দশমিক উঠে যায় তখন এই 2 দিয়ে 5কে ভাগ করলে কাটাকাটি করা যায় অবশ্যই, 10কে কাটলে 5 হয় আর 4 5 20 হয়, 20 মিটার। ওকে, অতএব সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য, সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য 20 মিটার। এই হচ্ছে অঙ্ক, খুব ছোট্ট করে ছোট্ট পরিসরে অঙ্কটা চমৎকারভাবে মিলে গেল, আশা করি বুঝতে পেরেছ। এবারে নেক্সট, এবারে 23 নম্বর অঙ্কটা। 23 নম্বর অঙ্কটা তোমরা লক্ষ্য করছো, আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে দান করলেন। তার সম্পত্তির এত অংশ, অর্থাৎ যা সম্পত্তি আছে তার এত অংশ স্ত্রীকে দান করলেন। আর বাকি সম্পত্তি মানে স্ত্রীকে দান করার পরে যে বাকি থাকলো সেই সম্পত্তির আবার এত অংশ পুত্রকে এবং 0.25 অংশ কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য এত টাকা। মানে সবাইকে দেওয়ার পর তারপরও কিছু সম্পত্তি থেকে যায় যার মূল্য এই 3,15,000 টাকা। তো আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত, মানে মোট যখন সম্পত্তি ছিল সেই টাইমে, তাহলে মোট সম্পত্তির মূল্য কত ছিল সেটা বের করতে হবে। অঙ্কটা জটিল মনে হলো, কঠিন মনে হলো, আমি সহজ করেই ইনশাল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেব। আশা করছি প্রত্যেকেই আমার এই গল্পের ভাষা, অঙ্কের নিয়ম অবশ্যই বুঝতে পারবে। প্রথম অবস্থায় দেখো, প্রথম বাক্যটা আবার পড়ি আমরা, আব্দুর রহমান তার সম্পত্তির
.125 অংশ স্ত্রীকে দান করলেন। তো এখানে কি বোঝাচ্ছে? তার সম্পত্তির এত অংশ। তো তার সম্পত্তি কত অংশ এটা তো দেওয়া নেই। তো ধরে নাও মোট সম্পত্তি 1 আব্দুর রহমানের, তাহলে এই একেরই এত অংশ সে দান করে দিলেন স্ত্রীকে। তো আমরা এখন লিখতে পারি যে এভাবে, কত নম্বর এটা, 23 নম্বর। মনে করি বা ধরি আব্দুর রহমানের মোট সম্পত্তি 1, উল্লেখ করি যেহেতু আব্দুর রহমান দেওয়া আছে, আব্দুর রহমান নামটা অনেক সুন্দর। আব্দুর রহমানের মোট সম্পত্তি 1, মোট সম্পত্তি 1। তাহলে স্ত্রীকে দান করলেন তার সম্পত্তির এত অংশ। স্ত্রীকে দেন 1 এর এই যে 0.12 এত অংশ সমান 1 এর এত অংশ বলতে 1 এর দশমিকটা ওঠানোর জন্য আমরা উপরে লিখবো 1, 2, 5, আর দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টা অঙ্ক, তাই 3টা শূন্য, সমান 3টা শূন্য এখনো দিইনি আমি, 125 এবং 1000 যদি কাটাকাটি করো তাহলে 125 দিয়ে 125কে কাটো 1 হবে, আর এটা কাটলে হবে তোমার 8, তার মানে 1/8 অংশ। এই অংশ তার স্ত্রীকে দান করলেন, 1/8 অংশ। এখন ওখানে বলেছে যে বাকি সম্পত্তির এত অংশ পুত্রকে এত অংশ কন্যাকে। তো সম্পত্তি বাকি থাকে কত সেটাই আবার বের করতে হবে, কারণ মোট সম্পত্তি ছিল 1, তাই না? মোট সম্পত্তি ছিল 1, তার মধ্যে এই 1/8 অংশ দিয়ে দিল, তাহলে থাকলো কত বাকি সেটাকে বের করতে হবে। অতএব বাকি থাকে বা অবশিষ্ট থাকে 1 বিয়োগ 1/8 অংশ। তা স্ত্রীকে দেওয়ার পর এটা তার বাকি থাকে, তাই না? এটার কাজ করলে হবে তোমার এই যে 8-এর লসাগু, এটার নিচে কিছু নেই মানে কিছুই নেই, 1 আছে, তো 8 তো লসাগু হয়। 8 যখন লসাগু হবে তখন সরাসরি 8 দ্বারা এটাকে গুণ হয়, তার মানে 8 বিয়োগ এখানে 1, ঠিক আছে? 8 দিয়ে 8 ভাগ করলে 1, 1 দিয়ে 1 গুণ করলে 1ই হয়। অর্থাৎ এটা হচ্ছে, আমি এখানে এইভাবে লিখলাম, আমার জায়গার অভাবের কারণে আমি এটা করছি। এত অংশ সমান 7/8 অংশ। ওকে, এই 7/8 অংশ বিয়োগ করলে থাকে 7/8 অংশ। এই 7/8 অংশ বাকি থাকে। এখন এই সম্পত্তির আবার কত পুত্রকে এবং কন্যাকে দান করেছে। তো পুত্র এবং কন্যা দুজন আছে, এই দুজনকে কত অংশ দান করেছে সেটা আগে বের করে নিতে পারি আমরা। কিভাবে? আচ্ছা, পুত্র ও কন্যাকে দেন, আমরা যোগ করতে পারি, সেটা হচ্ছে কি 0.50 যোগ 0.0 কি আছে, 0 নাই, সমস্যা নেই তাতে, 0.15 নাকি 25 এত অংশ সমান 0.75 অংশ। এই অংশগুলো কন্যা ও পুত্রকে দেন, এবং কোন সম্পত্তির এই যে অবশিষ্ট থাকে ও বাকি থাকে এই এত এর এত অংশ কন্যাকে দেন, তাই না? তাহলে এই কন্যা এবং পুত্র এবং কন্যাকে এই এত এর এত অংশ দিয়ে দিলেন। তাহলে
কন্যা ও পুত্রকে, পুত্র ও কন্যাকে, এই কথাটাই লিখি, পুত্র ও কন্যাকে দিলেন এই যে 7/8 এর 0.75 অংশ, তাই না? আচ্ছা, বিষয়টা তাহলে বুঝতে পেরেছো কি? পুত্র কন্যাকে দেন, তো এই যে এত অংশ এত অংশ মানে পুত্র কন্যা পায়, দুজনে মিলে পায় এত। তার মানে কত অংশ দেয়, মানে এত এর এত অংশ, কেননা ওখানে বলেছে যে বাকি সম্পত্তির এত অংশ পুত্রকে, এত অংশ কন্যাকে দেন। তো কন্যা আর পুত্রটা আমি একসাথে যোগ করে নিয়েছি আগে, তাহলে আমার অঙ্কটা ছোট হয়ে যাবে, তোমাদের কাছে সহজ মনে হবে এত অংশ। এখন এটাকে আমরা কাজ করতে পারি, সেটা কি দেখো, এখানে করা যাবে। এই যে 7/8, না আরেকটা লাইন করি, এত কিপটামো করলে অঙ্ক স্পষ্ট হবে না। 7/8 এর এই যে দশমিক ওঠানোর জন্য 7 5 উপরে দিলাম, নিচে দশমিকের কারণে 1, দুটা অঙ্ক, তাই দুটা শূন্য। এবার এটা দ্বারা এটা 25 দ্বারা কাটলে হবে 3, আর এইটাকে কাটলে হবে 4। কত হচ্ছে তাহলে দেখো, এর মানে গুণ, তাহলে 3 7 21 আর 4 8 32, এত অংশ। এই এত অংশ কন্যা ও পুত্রকে দান করলেন। বাকি সম্পত্তির, এই যে বাকি সম্পত্তির এত অংশ দান করলেন, তাহলে বাকি থাকলো, এখন এই কন্যা ও পুত্রকে দেওয়ার পর আর কত অংশ থাকলো? এদিকে স্ত্রীকে দেওয়ার পর ছিল এত অংশ, এত এর আবার এত অংশ কন্যা পুত্রকে দিলেন, বাকি থাকলো কত? তাহলে পুত্র ও কন্যাকে দেওয়ার পর অবশিষ্ট ট হবে, ঠ না, অবশিষ্ট থাকে কত? 7/8, এখান থেকেই তো দিয়েছি কত, এটা এত অংশ। বাস, এটার এবার লসাগু করো, লসাগু করলেই হয়ে যাবে। তো এটার লসাগু হচ্ছে তোমার 32ই হয়। এবার 8 এবং 32-এর লসাগু 32, তা 8 দিয়ে 32কে ভাগ করলে হবে 4, 4 7 28, এটা 28 বিয়োগ 21 সমান কত অংশ হচ্ছে? বিয়োগ করলে থাকে 7/32, 7/32 অংশ। এই অংশ তার এখনো রয়ে গেল, তাই না? আশা করছি এইটুকু অন্তত বুঝেছ যে 7/32 অংশ তার এখনো আছে, এই অংশ আছে। আর অঙ্কে বলেছে যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য এত টাকা, তো অবশিষ্ট সম্পত্তি থাকে কত? 7/32। তো এই অংশের মূল্যই যে টাকাটা দেওয়া আছে সেই টাকা। তো আমি উপরে এবার আমি একটু মুছে দিচ্ছি, তাহলে কি আমরা এখন লিখতে পারি না যে প্রশ্ন মতে এই যে 7/32 অংশ সম্পত্তির মূল্য কত? 3,15,000, মানে হ্যাঁ, দশমিকের পর দুটি শূন্য, 3,15,000 টাকা। অতএব এক বা সম্পূর্ণ অংশ সম্পত্তির মূল্য, ওই যে ভগ্নাংশের কম হিসেবে ধরবো, তাহলে তোমার আমি সহজভাবে ধরলে ভাগ হবে, অর্থাৎ এই ভাগটা আমরা লিখব এই 3 বাই একবারে ভাগ চিহ্ন দিয়ে লিখব, তাহলে সুবিধা হবে। কিভাবে সুবিধা হবে? ভাগ 7/32,
কেমন করে হয় সুবিধা এটা আমি বুঝিয়ে দেব। যেমন ভগ্নাংশের ভাগ হয় না, তাহলে এটাকে আমরা কি দেব, গুণ চিহ্ন দেব, ভাগের বিপরীত গুণ। আর তখন এই ভগ্নাংশটা উল্টে গিয়ে বিপরীত হয়ে যাবে। আর এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে, যেহেতু এর বিপরীত প্রক্রিয়া নিলাম, এই ভগ্নাংশটাও বিপরীতভাবে উল্টে যাবে। এই ঠিক আছে। এখন এটাকে যদি তুমি কাটাকাটি করো, কাটাকাটি বলতে এক কাজ করবে, সেটা হচ্ছে যে এই এটা দ্বারা এটাকে গুণ করবে, এটা দ্বারা এটাকে গুণ করবে, গুণ করার পরে 7 দ্বারা ভাগ করবে, 7 দ্বারা ভাগ করবে। আর ভাগ করলেই তাতে মোট পরিমাণ আসবে 14,40,000 টাকা। এই টাকা আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি, এটি উত্তর। অতএব এত টাকা। আশা করি বুঝতে পেরেছো। খুব একটা কঠিন না, একটু বড়, তবুও কঠিন নয় আমার বিশ্বাস। তোমরা খুব সহজভাবে বুঝে গেছো। যদি না বুঝো, একটু যেহেতু বড়, প্রথম প্রথম কঠিন মনেই হতে পারে। আরও একটা বার দেখো ইউটিউব ক্লাস, তাহলে সময়টা কম লাগবে, তাই না? আমি যদি আরেকবার বোঝাতে যাই তাহলে সময়টা বেশি লেগে যাবে। তার চেয়ে ইউটিউব ক্লাস তোমরা বারবার এটা দেখে আয়ত্ত করতে পারবে। তবে খুব বেশিবার দেখতে হবে না, একবার প্রথমবার দেখলে একটু কঠিন মনে হতেই পারে কিন্তু। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিনে 24 নম্বর একটি সৃজনশীল অঙ্ক আছে, সেটা তুলে ধরবো। আজকে তাহলে এ পর্যন্ত থাক, ভালো থেকো। তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।